পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর বিশ্বরূপ ঘটক, সহ শিক্ষক, হেয়ার স্কুল, কলকাতা। আজকে আমাদের আলোচনার বিষয় দর্শন, একাদশ শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নিরপেক্ষ ন্যায় বা ক্যাটেগরিক্যাল সিলোজিজম। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের আলোচনায় তোমরা যেগুলো জেনেছ যে নিরপেক্ষ ন্যায় বলতে কি বোঝায়, নিরপেক্ষ ন্যায়ের গঠন, বৈশিষ্ট্য, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, মূর্তি ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পরবর্তী যে কয়েকটা বিষয় নিয়ে, সেগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে হচ্ছে যে ন্যায়ের, নিরপেক্ষ ন্যায়ের বৈধতার সাধারণ নিয়মাবলী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা নিরপেক্ষ ন্যায়ের কিছু দোষ, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ন্যায় নিয়ে, এবং অবশেষে কয়েকটি তোমাদের এই নিরপেক্ষ ন্যায়ের বৈধতা তোমরা কিভাবে করবে সেই সম্পর্কেও তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম এসো যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতার যে সাধারণ নিয়মাবলী। নিরপেক্ষ ন্যায়ের 10টি নিয়ম আছে, 10টি বৈধতার 10টি নিয়ম আছে। এই 10টি নিয়মের মধ্যে গুলি কিন্তু বৈধতার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত নয়। অর্থাৎ তোমরা দেখবে যে আমরা এর পরবর্তীতে যখন আরেকটু বিশ্লেষণে যাব, তোমাদের কাছে স্পষ্ট হবে যে প্রথম যেমন বলা হচ্ছে 1 নম্বর নিয়মে যে প্রতিটি বৈধ ন্যায়ে কেবল 3টি পদ থাকবে, 3টির বেশিও নয়, কমও নয়। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে যে প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে কেবল 3টি বচন থাকবে। তৃতীয় নিয়মে কি বলা হচ্ছে, বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। চতুর্থ নিয়মে বলা হচ্ছে বৈধ নিরপেক্ষ ন্যায়ে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। পঞ্চম নিয়মে বলা হচ্ছে বৈধ নিরপেক্ষ ন্যায়ে 2টি নঙর্থক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হয় না। ষষ্ঠ নিয়মে কি বলা হচ্ছে, একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ের একটি যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্তও নঙর্থক হবে। বিপরীতভাবে যদি সিদ্ধান্ত নঙর্থক হয় তাহলে একটি যুক্তিবাক্য নঙর্থক থাকতে হবে। সপ্তম নিয়মে কি বলা হচ্ছে যে একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ের 2টি যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। অষ্টম নিয়মে কি বলা হচ্ছে, বৈধ নিরপেক্ষ ন্যায়ে 2টি যুক্তিবাক্য যদি বিশেষ হয় তাহলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। নবম নিয়মে কি বলা হচ্ছে, বৈধ নিরপেক্ষ ন্যায়ের একটি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। এবং শেষ দশম নিয়মে বলা হচ্ছে প্রধান যুক্তিবাক্য বিশেষ এবং অপ্রধান যুক্তিবাক্য নঙর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই 10টি হচ্ছে নিয়ম। এই 10টি নিয়মকে আমরা মূলত 2টো ভাগে ভাগ করতে পারি। কিছু নিয়ম আছে সরাসরি বৈধতার সঙ্গে সম্পর্কিত। যেমন প্রথম নিয়মে প্রতিটি বৈধ ন্যায় কেবলমাত্র 3টি পদ থাকবে, 3টির বেশিও নয়, কমও নয়। কোনো ন্যায় অনুমানে যদি এই নিয়মটি লঙ্ঘিত হয় তাহলে তার থেকে যে দোষটি দেখা দেবে সেটির নাম হচ্ছে চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ। তৃতীয় নিয়ম, বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে হেতুপদ তাহলে কোথায় থাকছে, 2টো হেতুবাক্য বা যুক্তিবাক্যে। যদি কোনো জায়গাতেই ব্যাপ্য না হয় তাহলে সেক্ষেত্রে ন্যায়টি অবৈধ হবে এবং সেখানে যে দোষটি দেখা দেবে সেটির নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। এর পরবর্তী যে নিয়ম সেটি হচ্ছে বৈধ নিরপেক্ষ ন্যায়ে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই যে চতুর্থ নিয়ম, এই নিয়মটির কিন্তু 2টো ভাগ রয়েছে। কারণ সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া না হওয়ার প্রশ্নটি রয়েছে, তাহলে সিদ্ধান্তে কোন কোন পদ থাকে, সিদ্ধান্তে থাকে পক্ষপদ বা অপ্রধান পদ, সাধ্যপদ বা প্রধান পদ। তাহলে এই নিয়মটা বেসিক্যালি কিন্তু ওই 2টো পদের সঙ্গে, এই নিয়মটার সঙ্গে কিন্তু হেতুপদের কোনো সম্পর্ক নেই। এই নিয়মটা পক্ষপদ এবং সাধ্যপদের ক্ষেত্রে। যদি দেখা যায় যে কোনো ন্যায় অনুমানে, নিরপেক্ষ ন্যায় অনুমানে পক্ষপদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে তাহলে সেক্ষেত্রে ন্যায়টি অবৈধ হবে এবং সেখানে দোষটা হবে অবৈধ পক্ষ দোষ।
আর যদি দেখা যায় সাধ্য পদের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ সাধ্য পদ সাধ্য যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে দোষটি হবে সেটি হচ্ছে অবৈধ সাধ্য দোষ। তোমরা মনে রাখবে যে 3 নম্বরের ক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষ, আর 4 নম্বরের ক্ষেত্রে অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ। এবার পঞ্চম নিয়মে এসো। বৈধ নিরপেক্ষ ন্যায়ে দুটি নঙর্থক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিঃসৃত হয় না। এখানে যদি এরকম কোনো ন্যায় অনুমানে দেখা যায় যে দুটো নঙর্থক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে দোষটা হবে সেটা হচ্ছে নঙর্থক যুক্তিবাক্য জনিত দোষ। তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরের জন্য এই কয়েকটি দোষের উল্লেখ করা হয়েছে এবং তোমরা দেখলে যে কোন নিয়মের লঙ্ঘনের থেকে কোন কোন দোষ ঘটেছে। তাহলে প্রথম নিয়ম লঙ্ঘনের থেকে কি দোষ ঘটলো? চারিপদ ঘটিত দোষ। তৃতীয় নিয়মের থেকে কি দোষ ঘটলো? সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। চতুর্থ নিয়মের থেকে কি দোষ ঘটলো? দুটো দোষ ঘটলো, একটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ, একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ। এবং পঞ্চম নিয়ম থেকে কি দোষ ঘটলো? নঙর্থক যুক্তিবাক্য জনিত দোষ। এবারে এই যে বাকি যে নিয়মগুলো থাকলো 2, 6, 7, 8, 9, 10, এগুলোকে আমরা বলি গঠনের নিয়ম। এই বাকি যেগুলো বললাম, যেগুলোর সাথে এই দোষের ব্যাপার রয়েছে, সেগুলোকে আমরা বলি সরাসরি বৈধতা সংক্রান্ত নিয়ম। আর বাকি যে নিয়মগুলো সেগুলো হচ্ছে আকার বা গঠনের নিয়ম। অর্থাৎ যখন আমরা একটি নিরপেক্ষ ন্যায়কে তার যৌক্তিক আকারে সাজাই, সাজানোর ক্ষেত্রে এই নিয়মগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি। তাই বাকি নিয়মগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে আকারের নিয়ম বা গঠনের নিয়ম। এই 10টি নিয়ম এবং মূলত এই যে 4টি নিয়ম, যে 1, 3, 4, 5, এই 4টি নিয়ম কিন্তু তোমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। এবার এসো আমরা এর দোষগুলোকে বুঝে নেওয়ার, যে নিরপেক্ষ ন্যায়ের যে দোষগুলোর কথা বললাম সেগুলোকে একবার করে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম যে দোষ, সেই দোষের নাম হচ্ছে চারিপদ ঘটিত দোষ বা ফ্যালাসি অফ 4 টার্মস। ফ্যালাসি অফ 4 টার্মস নিয়মটি কি বললাম? যে কোনো ন্যায় অনুমানে যদি দেখা যায় যে কোনো ন্যায় অনুমানে 3টে এবং কেবলমাত্র 3টেই পদ থাকবে, যদি দেখা যায় কোনো ন্যায় অনুমানের সাজানোর পর যে সেখানে 3টের পরিবর্তে 4টে পদ থাকে, তাহলে কিন্তু এই দোষটা দেখা দেবে, অর্থাৎ চারিপদ ঘটিত দোষ দেখা দেবে। দ্বিতীয়ত হচ্ছে যে অব্যাপ্য হেতু দোষ বা কি ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। আমরা তৃতীয় নিয়মে বলেছিলাম কি, যে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু যদি দেখা যায় যে আমরা দেখলাম যে কোনো ন্যায় অনুমানে হেতুপদ দুটো যুক্তিবাক্যে বা দুটো হেতুবাক্যের কোনোটাতেই ব্যাপ্য হয়নি, দুটোতেই অব্যাপ্য হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই দোষটি দেখা দেবে। এর পরবর্তী দুটো দোষের কথা বলেছিলাম, অবৈধ সাধ্য দোষ এবং অবৈধ পক্ষ দোষ। নিয়মটা কি বলেছিলাম? বলেছিলাম যে যদি কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়, তাহলে সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যদি কোনো যুক্তিতে, কোনো ন্যায় অনুমানে দেখা যায় যে সাধ্য পদ বা প্রধান পদ সাধ্য যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাহলে অবৈধ সাধ্য দোষ দেখা দেবে। আর পক্ষপদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ পক্ষ বা অপ্রধান পদ যদি পক্ষ বা অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে সেক্ষেত্রে এই অবৈধ পক্ষ দোষ বা ফ্যালাসি অফ ইলিসিট মাইনর, অবৈধ সাধ্য দোষ হচ্ছে ফ্যালাসি অফ ইলিসিট মেজর, তাহলে এই দোষ দেখা দেবে। এবং শেষ যে দোষটি, সেটি হচ্ছে নঙর্থক যুক্তিবাক্য জনিত দোষ বা ফ্যালাসি অফ নেগেটিভ প্রেমিসেস। যে আমরা বললাম যে দুটো যুক্তিবাক্য নঙর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে হেতুপদ দুটো যুক্তিবাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না এবং এই দোষ দেখা দেবে। এবং এক্ষেত্রে এই দোষটির নাম হবে হচ্ছে নঙর্থক যুক্তিবাক্য জনিত দোষ বা ফ্যালাসি অফ নেগেটিভ প্রেমিসেস। এই হচ্ছে দোষ। এবারে আমরা আরেকটি বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায় বা এনথিমিমি। দেখো, ন্যায় অনুমানে তোমাকে যখন প্রশ্ন বৈধতা বিচারের জন্য দেওয়া হবে, তখন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে সাজিয়ে দেওয়া হবে না।
অর্থাৎ প্রধান যুক্তিবাক্য অপ্রধান যুক্তিবাক্য সিদ্ধান্ত এইভাবে সাজিয়ে দেওয়া হবে না। তোমাকে পরপর তিনটে বাক্য দেওয়া হবে এবং তারপর তার যৌক্তিক আকার তোমাকে নির্ণয় করে তারপর তার বৈধতা বিচার তোমাকে করতে হবে। ওই যে পূর্ববর্তী যে বৈধতার নিয়মগুলো বললাম ওইগুলো এক এক করে প্রয়োগের মাধ্যমে, এবং তার আগে তোমাকে এইটা সাজিয়ে নিতে হবে। এখন অনেক সময়তে দেখা যায় যে এই যে বাক্যগুলো তিনটে যে বাক্য, এই তিনটে বাক্য স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় না। আমরা প্রথমে সিদ্ধান্ত, তারপর সিদ্ধান্তের অন্তর্গত পক্ষপদ বা সাধ্যপদকে দেখে আমরা পক্ষ যুক্তিবাক্য এবং সাধ্য যুক্তিবাক্য নির্ণয় করে থাকি। এইভাবে আমরা যুক্তির আকারটিকে উদ্ধার করে থাকি। কিন্তু যদি কখনো দেখা যায় যে কোনো ন্যায় অনুমানের অন্তর্গত অঙ্গ বাক্যের মধ্যে, তাহলে অঙ্গ বাক্য কটা? দুটো যুক্তিবাক্য এবং একটা সিদ্ধান্ত। তাহলে এই তিনটে অঙ্গ বাক্যের মধ্যে অন্তত একটি বাক্যকে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। যদি আমরা কোনো ন্যায় অনুমানের যে ভাবে তোমাদেরকে দেওয়া হয় সেইভাবে যদি দেওয়া হয়, তাহলে যদি এরকম স্পষ্টভাবে উল্লেখ করা না থাকে তাহলে তাকে আমরা বলি যে হচ্ছে যে সংক্ষিপ্ত ন্যায় বা এনথিমিমি। এখন এনথিমিমি প্রথম যদি দেখা যায় যে প্রধান যুক্তিবাক্যটাই বলা নেই, তাহলে তাকে আমরা বলি এনথিমিমি অফ ফার্স্ট অর্ডার। যদি দেখা যায় যে কোনো যুক্তিতে অপ্রধান যুক্তিবাক্য বা দ্বিতীয় বাক্যটি নেই, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলি এনথিমিমি অফ সেকেন্ড অর্ডার। আর যদি কোনো ক্ষেত্রে দেখি সিদ্ধান্তটা স্পষ্টভাবে উল্লেখ করা নেই, তাহলে তাকে আমরা বলি এনথিমিমি অফ থার্ড অর্ডার বা তৃতীয় পর্যায়ের সংক্ষিপ্ত ন্যায়। এবার এসো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন ধরো তোমাকে এই একটি বাক্য দেওয়া হলো যে এই খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। এই খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা তো একটা বাক্য, এর মধ্যে আবার তিনটে বাক্য কোথায় কিভাবে রয়েছে। তা আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এটা তো অন্তত বুঝতে পারি যে এখানে দুটো বাক্য তো বোঝা যাচ্ছে যে এই খবরটি এত ভালো, এই খবরটি এত ভালো, এটা একটা। আর একটা হচ্ছে যে এই খবরটি সত্য হতে পারে না, এটা একটা। তাহলে এই দুটো বাক্য তো রয়েছে, এই দুটো বাক্য তো এখানে অন্তর্নিহিতভাবে রয়েছে, কিন্তু তৃতীয় বাক্যটা কিন্তু এখানে আদৌ স্পষ্টভাবে উল্লেখ করা নেই। কিন্তু এই তৃতীয় বাক্যটা যদি উল্লেখ করা না হয় তাহলে এটাকে আমরা বলবো এনথিমিমি অফ ফার্স্ট অর্ডার। এবং প্রদত্ত এই যে সংক্ষিপ্ত ন্যায় তার যৌক্তিক আকার বা লজিক্যাল ফর্ম সেটাকে ডিটারমাইন করার সময়, নির্দেশ করার সময় আমরা কিন্তু এইভাবে লিখব। প্রথমে সিদ্ধান্তটা লিখে নেব যে এই খবরটি হয় এত ভালো খবর, এই খবরটি নয় সত্য খবর। সিদ্ধান্তটা আমরা এইভাবে লিখে নেব যে এই খবরটি নয় সত্য খবর। এবং এই যে এই খবরটি, এটি তাহলে আমার কি পদ? পক্ষপদ। আর সত্য খবর এটা কি? এটা সাধ্যপদ। তাহলে এখন আরেকটা যে বাক্য এখানে আমি দেখতে পাচ্ছি যে এই খবরটি হয় এত ভালো খবর, আর এই খবরটি নয় সত্য হতে পারা বা খবর বা সত্য খবর। তাহলে এই দুটোকে এই খবরটি আরেকটা যেটা আছে যে এই খবরটি হয় এত ভালো খবর, এখানে যেহেতু এই পক্ষপদটা রয়েছে তাহলে এটা পক্ষ বা অপ্রধান যুক্তিবাক্য হবে। তাহলে এই দুটো বাক্য কিন্তু আমার এখানে হয়ে গেল, এই দুটো বাক্য কিন্তু এখানে আমি পেয়ে গেলাম। অর্থাৎ অপ্রধান যুক্তিবাক্য পেয়ে গেলাম, আর একটা হচ্ছে সিদ্ধান্ত পেয়ে গেলাম। অপ্রধান যুক্তিবাক্য পেলাম হচ্ছে এ বচন, সামান্য সদর্থক বচন, আর সিদ্ধান্ত পেলাম হচ্ছে ই বচন বা সামান্য নঙর্থক বচন। এবারে এই যে তোমার দুটো যে বাক্য পেলাম, এই দুটোর সাহায্যে আমাকে কিন্তু ওই যে 10টা নিয়মের কথা তোমাদের বলেছিলাম, 10টা নিয়মের কথা তোমাদের বলেছিলাম, সেখানে দেখো বলা হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ের, এই যে তুমি দেখো যে বৈধ নিরপেক্ষ ন্যায়ের দুটি যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। আর বলেছে বৈধ নিরপেক্ষ ন্যায়ের একটি যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে। বিপরীতক্রমে সিদ্ধান্ত নঙর্থক হলে যুক্তিবাক্যটিকেও নঙর্থক থাকতে হবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো এক্ষেত্রে কার্যকরী হচ্ছে এবং এর সাহায্যে আমরা বলতে পারছি যে আমার যে প্রধান যুক্তিবাক্যটা এটা হবে একটি ই বচন, একটি ই বচন। কারণ সিদ্ধান্ত এক্ষেত্রে ই বচন রয়েছে, তাই একটা যুক্তিবাক্যকে অন্ততপক্ষে কি হবে? একটা যুক্তিবাক্যকে অন্ততপক্ষে আমার নঙর্থক হতে হবে, মানে ই বচন হতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ই বচন তো হলো, কিন্তু এখানে
দুটো এখানে সিদ্ধান্ত কি আছে? এখানে সিদ্ধান্ত আছে সামান্য বচন, সিদ্ধান্ত সামান্য বচন। তাহলে সেক্ষেত্রে দুটো যুক্তি বাক্যের মধ্যে একটা যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হতে পারে। সিদ্ধান্ত যেহেতু অলরেডি আমার সামান্য বচন, তাহলে কোনোভাবেই আমি ওই প্রধান যুক্তি বাক্যটাকে বিশেষ করতে পারবো না, বিশেষ নঙর্থক করতে পারবো না, মানে ও করতে পারবো না। তাহলে আমাকে এখানে করতেই হবে, ন্যায়ের ওই যে আকার বা গঠনের নিয়মগুলোর জন্য। এই কারণেই বলেছিলাম যে ওই নিয়মগুলো হচ্ছে এই ধরনের যুক্তির ক্ষেত্রে যেখানে কোনো একটি যুক্তি বাক্যকে স্পষ্টভাবে উল্লেখ করা নেই, সেক্ষেত্রে সেইটা কি বচন হবে, সেটার গুণ পরিমাণ কি হবে, সেগুলো নির্ধারণ করার জন্য ওই নিয়মগুলো কার্যকরী হয়। তাহলে এইভাবে করে আমাদের এই যে ন্যায় অনুমানটার যৌক্তিক আকার আমরা এইভাবে সাজাতে পারি যে কোনো এত ভালো খবর নয় সত্য খবর প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য হচ্ছে এই খবরটি হয় এত ভালো খবর এবং সিদ্ধান্ত হচ্ছে এই খবরটি নয় সত্য খবর। এটি হচ্ছে তোমার সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায়ের তিনটে পর্যায়ের কথা তোমাদের বললাম, যে এনথিমিমি অফ ফার্স্ট অর্ডার, এনথিমিমি অফ সেকেন্ড অর্ডার অ্যান্ড এনথিমিমি অফ থার্ড অর্ডার। এর পরবর্তীতে আমরা বৈধতা বিচার, যে কিভাবে করবে তোমরা বৈধতা বিচার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এইটার ক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো নাম্বার পাওয়ার একটা স্কোপ আছে। দেখো তোমরা এখানে তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রথম আমরা হচ্ছে যে প্রদত্ত ন্যায় অনুমানটির যৌক্তিক আকার, অর্থাৎ তাদেরকে লজিক্যালি আমরা কি করছি, অ্যারেঞ্জ করে নিচ্ছি, এবং তারপর তাদেরকে বৈধ, তাদের সংস্থান বা মূর্তির কথা উল্লেখ করছি, এবং তারপর সেটাকে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করে পুরো বিষয়টাকে এখানে আমরা লিখছি। প্রথম যে ন্যায় অনুমানটার কথা আমরা এবং যেভাবে থাকবে সেটাও তোমরা লক্ষ্য করো। প্রথম যে তিনি শিক্ষক নন, যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এবং তিনি পণ্ডিত নন, এইভাবে প্রশ্নটা থাকবে, এভাবে প্রশ্নটা থাকবে। প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কনক্লুশন। তোমাকে কনক্লুশনটা, সিদ্ধান্তটাকে আগে নির্ধারণ করতে হবে। সিদ্ধান্ত নির্ধারণ করার ক্ষেত্রে দুটো বিষয় তোমাদের সবসময় মাথায় রাখতে বলবো। একটি হচ্ছে এই যুক্তিটার ক্ষেত্রে তোমরা দেখো যে যেহেতু, কারণ, ঠিক আছে, এই ধরনের বা সমার্থক কোনো শব্দ যদি থাকে তার আগের বাক্য হবে সিদ্ধান্ত। আই রিপিট, যে যদি কোনো ন্যায় অনুমানে দেখো যে কোনো বাক্যের সঙ্গে যেহেতু আছে, কারণ আছে, এগুলো আছে, বা সমার্থক অন্য কোনো শব্দ আছে, তার আগের বাক্য সিদ্ধান্ত হবে। তাহলে এখানে যেহেতু আছে, যেহেতুর আগের বাক্য কি, তিনি শিক্ষক নন, তার লজিক্যাল ফর্ম কি করলাম, তিনি নন শিক্ষক। তিনিটা কি পদ, পক্ষপদ। শিক্ষক কি পদ, সাধ্যপদ। তাহলে বাকি যে যুক্তিটা রয়েছে তাতে দেখো ওই পদগুলো কোনটায় কোনটা অবস্থিত। অর্থাৎ তোমরা দেখো যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, এখানে সাধ্য পদটি অবস্থিত, তাহলে এটি হবে সাধ্য যুক্তিবাক্য। এবং তিনি পণ্ডিত নন, তিনিটা এখানে পক্ষ যুক্তিবাক্য, যেহেতু তিনিটা, এই পক্ষ পদটা এখানে উপস্থিত রয়েছে। তাহলে তোমরা এইভাবে করে সাজিয়ে নেবে। আর প্রধান যুক্তিবাক্যটা সাজানোর সময় যে কেবলমাত্র থাকলে, কেবলমাত্র কোনো বাক্যে থাকলে তোমরা জানো যে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করে এ বচন হয়, এ বচন করতে হয়। তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক, আমরা এটার লজিক্যাল ফর্ম করলাম সকল শিক্ষক হন পণ্ডিত ব্যক্তি, সকল শিক্ষক হন পণ্ডিত ব্যক্তি। তাহলে আমার যৌক্তিক আকারটা উদ্ধার করা হলো, যৌক্তিক আকারটা আমি নির্ণয় করলাম। এবারে এই যে যৌক্তিক আকারটা নির্ণয় করার পর আমি ওই যে নিয়মগুলো এক এক করে, আমি বৈধতার নিয়ম কটা বলেছিলাম সেই কটা নিয়ম এক এক করে প্রয়োগ করব। যেমন প্রথম কি বলেছিলাম, যে তিনটে পদ থাকবে, তিনটের বেশিও নয় কমও নয়। দেখো তিনটে পদ রয়েছে, শিক্ষক, পণ্ডিত এবং তিনি, তিনটে পদ রয়েছে, তিনটের বেশি নেই। এর পরবর্তীতে বলেছিলাম যে হেতু পদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তার মানে এটা প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্যের বিষয়। তাহলে কোথায় আমার এটা কোনটা, তোমার হেতুপদ কোনটা, পণ্ডিতটা হচ্ছে হেতুপদ। দেখো অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, যদিও প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি, কিন্তু আমার নিয়মে বলা হয়েছে কি অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। কাজেই অপ্রধান যুক্তিবাক্যের ব্যাপ্যতাই আমার ওই নিয়মকে মেনে নিচ্ছি এটা প্রকাশ করছে। এবং সবশেষে বলেছিলাম যে যদি কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয় তাহলে সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে সিদ্ধান্তে দুটো পদই ব্যাপ্য হয়েছে, যেহেতু সিদ্ধান্ত ইবচন,
তাহলে তিনি এবং শিক্ষক দুটোই ব্যাপ্য হয়েছে। তাহলে তিনিটা অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, আর শিক্ষকটা দেখো প্রধান যুক্তিবাক্যে এই বচনের উদ্দেশ্য হওয়ায় ব্যাপ্য হয়েছে। তাহলে এই নিয়মটাও এখানে মানা হলো। তাহলে এর পরবর্তী বলা হয়েছিল যে দুটো নঅর্থক যুক্তিবাক্য হলে সিদ্ধান্ত হয় না, তাহলে এখানে তো দুটো নঅর্থক যুক্তিবাক্য নেই। তাহলে সবকটা নিয়ম বৈধতার সাথে যেগুলো সরাসরিভাবে যুক্ত আমরা সেগুলো এখানে মিলিয়ে নিলাম এবং দেখলাম সবকটাই অনুসৃত হয়েছে। তাই আমরা বলছি যে ন্যায় অনুমানটি বৈধ। এবারে হচ্ছে যে ওই যে সংস্থান মূর্তি তোমাদের বলেছিলাম, সংস্থান মূর্তি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম যে প্রথম সংস্থানে হেতুপদ কোথায় কোথায় বসে, প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং অপ্রধান যুক্তিবাক্যে বিধেয়। দ্বিতীয় সংস্থানে কোথায় কোথায় বসে, প্রধান এবং অপ্রধান উভয় যুক্তিবাক্যেই বিধেয়তে। তাহলে এখানে দেখো এই পণ্ডিত এই হেতুপদটা প্রধান এবং অপ্রধান উভয় যুক্তিবাক্যতেই বিধেয় স্থানে বসেছে, কাজেই এটি হচ্ছে দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থানের অন্তর্গত। এবারে এ ই এইটা হচ্ছে মূর্তি, আমরা স্পেসিফাই করব পরে যখন আমরা ব্যাখ্যা লিখব। দ্বিতীয় সংস্থানের মূর্তিগুলি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো, সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো, এই চারটি হচ্ছে দ্বিতীয় সংস্থানের চারটি বৈধ মূর্তি। এবার ব্যাখ্যা লেখার সময় আমরা দেখো যে বিষয়টা করলাম ওই বিষয়টাই এখানে লিখছি। প্রদত্ত ন্যায় অনুমানটি বৈধ, কেননা এখানে ন্যায়ের বৈধতার সকল নিয়ম মানা হয়েছে। উভয় হেতুবাক্যে হেতুপদের অবস্থান বিধেয় পদ দেখে বোঝা যাচ্ছে যে এটি দ্বিতীয় সংস্থানের একটি বৈধ মূর্তি। মূর্তিটার নাম হচ্ছে কেমিস্ট্রেস, সিজারে কেমিস্ট্রেস ফেস্টিনো বারোকো। এই চারটের মধ্যে কেমিস্ট্রেস মূর্তিতে একমাত্র আমরা দেখছি যে এ ই এই বিষয়টি রয়েছে, এই তিনটে অর্ডারে এই তিনটে বচন আবির্ভূত হয়েছে, তাই এটির নাম হচ্ছে কেমিস্ট্রেস মূর্তি। এটি হচ্ছে একটি বৈধ যুক্তির বৈধ ন্যায় অনুমানের উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম। এর পরবর্তী আরেকটি হচ্ছে যে অবৈধ একটি, ঠিক একইভাবে তোমাদের এইরকমভাবেই প্রশ্ন দেওয়া থাকবে যে সক্রেটিস মানুষ, প্লেটো সক্রেটিস নন, সুতরাং প্লেটো মানুষ নন, এইভাবে দেওয়া থাকবে। একটা নিয়ম যেমন আমি বলেছিলাম যেহেতু বা কারণ এর আগের বাক্য সিদ্ধান্ত, সেই রকমভাবে আর একটা নিয়ম বলছি যে সুতরাং অতএব বা সেহেতু তার পরের বাক্য সিদ্ধান্ত। সিদ্ধান্ত নির্ণয় করাটা কিন্তু খুব জরুরি, কারণ সিদ্ধান্ত নির্ণয় ভুল হলে পুরো ন্যায় অনুমানের বৈধতা বিচারের বিষয়টি কিন্তু মাঠে মারা যাবে, পুরোটা ভুল হয়ে যাবে। কাজেই আমরা সিদ্ধান্তটা এখানে দেখলাম প্লেটো মানুষ নন, এটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমরা লিখে নিয়েছি প্লেটো নন মানুষ, ই বচন। প্লেটো হচ্ছে পক্ষপদ, আমরা প্লেটো নন সক্রেটিস এইটাকে করেছি অপ্রধান যুক্তিবাক্য, আর মানুষ হচ্ছে সাধ্যপদ, তাই সক্রেটিস হন মানুষ এটাকে করেছি সাধ্যপদ। তাহলে এখানেও কিন্তু এ ই আছে, আগেরটাও আমরা এ ই দেখেছিলাম, কিন্তু এখানে এ ইটা দেখো প্রথম সংস্থানে রয়েছে। প্রথম সংস্থানে রয়েছে কিরকম, যে সক্রেটিসটা হচ্ছে এখানে হেতুপদ, সক্রেটিস এখানে প্রধান যুক্তিবাক্যে উদ্দেশ্য, প্রধান যুক্তিবাক্যে বিধেয়, তাহলে এটা হচ্ছে প্রথম সংস্থানের চিত্র। এবার আমরা ওই একইভাবে নিয়মগুলো প্রয়োগ করতে করতে যাই। তিনটে পদ থাকবে, এখানে তিনটে পদ আছে, সক্রেটিস মানুষ প্লেটো। এখানে বলা হয়েছে হেতুপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে, এখানে সক্রেটিসটা প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, অপ্রধান যুক্তিবাক্যেও ব্যাপ্য হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে তার পরবর্তীতে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এখানে দেখো যে মানুষ এই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, সাধ্য পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, কিন্তু সাধ্য যুক্তিবাক্য বা প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় হওয়ায় ব্যাপ্য হয়নি। তাই এখানে দোষটার নাম হয়েছে অবৈধ সাধ্য দোষ এবং ন্যায় অনুমানটা অবৈধ হয়েছে। একইভাবে আমরা এরও ব্যাখ্যা লিখব। ব্যাখ্যা লিখতে গেলে আমরা বলবো প্রদত্ত ন্যায় অনুমানটি অবৈধ, কেননা এখানে ন্যায়ের বৈধতার একটি নিয়ম লঙ্ঘিত হয়েছে। এবার ওই নিয়মটা বলে দেব। ওই নিয়ম অনুসারে কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হলে সিদ্ধান্তে তা ব্যাপ্য হবে না। এক্ষেত্রে সাধ্য পদ মানুষ সাধ্য বা প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হলেও সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এইভাবে ন্যায়ের নিয়ম লঙ্ঘিত হয়, ন্যায়টি অবৈধ হয়েছে এবং তাতে অবৈধ সাধ্য দোষ দেখা দিয়েছে। এইভাবে লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো। এবার আমরা আর একটা বিচার করব, সেটি হচ্ছে একটি সংক্ষিপ্ত ন্যায়। সংক্ষিপ্ত ন্যায়, এই লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না,
এরকমও তোমাদের থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের স্পেসিফাই করে দিতে হবে প্রথমে লেখার সময় যে প্রদত্ত ন্যায়টি একটি সংক্ষিপ্ত ন্যায়ের উদাহরণ এবং এটি এর যৌক্তিক আকারটি নিম্নরূপ। তারপর তোমরা সিদ্ধান্ত ওখানে এই লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে এই লোকটি হাঁটতে পারে না, এই লোকটি নয় হাঁটতে পারা লোক, এটা আমরা সিদ্ধান্ত করলাম। এই লোকটি, এটি হচ্ছে আমার পক্ষপদ, তাহলে এই লোকটি হয় এত দুর্বল লোক, এটাকে অপ্রধান যুক্তিবাক্য করলাম। এবং ওই একইভাবে যেহেতু সিদ্ধান্ত ই বচন এবং আর একটা যুক্তিবাক্য যেহেতু তোমার তোমার সামান্য সদর্থক, তাই আমার সিদ্ধান্তও হবে সামান্য নঙর্থক, কোনো এত দুর্বল লোক নয় হাঁটতে পারা লোক। এইভাবে আমরা যুক্তিটাকে সাজালাম। এবারে যুক্তিটা সাজানোর পর আমরা এর বৈধতার নিয়মগুলো এক এক করে প্রয়োগ করব। সেখানে আমরা বলেছি 3টে পদ থাকবে, তাহলে এত দুর্বল লোক এটা হচ্ছে একটা, হাঁটতে পারা লোক একটা, আর এই লোকটি একটা। তাহলে এই 3টে পদ রয়েছে। হেতু পদ অন্ততপক্ষে একবার ব্যাপ্য হবে। তাহলে দেখো, হেতুপদ প্রধান যুক্তিবাক্যে এ বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। এর পরবর্তীতে কি বলা হয়েছে? এর পরবর্তীতে বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হয়নি সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এখানে সিদ্ধান্তে 2টো পদই ব্যাপ্য হয়েছে, এই লোকটি এটাও ব্যাপ্য হয়েছে, আবার হাঁটতে পারা লোক এটাও ব্যাপ্য হয়েছে। তাহলে এটা প্রধান যুক্তিবাক্যতে আমার হাঁটতে পারা লোকটা ব্যাপ্য হয়েছে এই বচনে থাকায়, আর এই লোকটি এটা এ বচনের উদ্দেশ্যতে অপ্রধান যুক্তিবাক্যে থাকায় এটাও ব্যাপ্য হয়েছে। তাহলে এবারে আমরা বলতে পারি যে এই ন্যায় অনুমানটি বৈধ এবং এটি প্রথম সংস্থানের ইএই মূর্তি। মূর্তির স্পেসিফিকেশন আমরা ব্যাখ্যাতে দিচ্ছি। ব্যাখ্যাতে আমরা কি লিখছি? প্রদত্ত ন্যায় অনুমানটি বৈধ, কেননা এখানে ন্যায়ের বৈধতার সমস্ত নিয়ম মানা হয়েছে। উভয় যুক্তিবাক্যে হেতুপদের অবস্থান অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটি প্রথম সংস্থানের অন্তর্গত সিলারেন্ট মূর্তি, বারবারা সিলারেন্ট ডেডিয়াই ফেরিও। এটি হচ্ছে প্রথম সংস্থানের 4টে মূর্তি, এর মধ্যে একমাত্র সিলারেন্ট মূর্তিতেই আমরা দেখতে পাই যে ইএই এই আকারে বচনের বিভিন্ন বচনগুলো উপস্থিত থাকে। এইভাবে করে তোমাদেরকে বৈধতা বিচারের বিষয়টা করতে হবে। ন্যায় অনুমানের এই যে অধ্যায় সংক্রান্ত যে আলোচনা, এই আলোচনা কিন্তু তোমাদের বারংবার দেখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জরুরি। কেননা হচ্ছে যে যেমন নাম্বারের বিষয়টার কথা বললাম, যে এখান থেকে নাম্বারের অ্যালটমেন্টটা অনেকটা বেশি এবং এখানে কনসেপ্ট অনেকগুলো রয়েছে, এবং সাথে সাথে অনুশীলনীর বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের আমি 3টে মাত্র অনুশীলনী এখানে সলভ করে দেখিয়ে দিলাম, কিন্তু এ ধরনের অসংখ্য অজস্র অনুশীলন করলেই তবে কিন্তু তোমাদের যে পারফেকশন, সেই পারফেকশন কিন্তু তোমরা অর্জন করতে পারবে। তোমাদের নিশ্চয়ই এই আলোচনা বারংবার শুনলে তোমরা উপকৃত হবে। আমরা ন্যায় অনুমান সম্পর্কে নিরপেক্ষ ন্যায়ের যে দ্বিতীয় পর্বের আলোচনা, এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে।